বান্দরবনের একটা বাংলো বাড়িতে উঠেছিল আজলান। নিজের সিনিয়র জাফর আহমেদের কথা মতো রাতারাতি বাংলো বাড়িতে আসার পর প্রথমে যে সমস্যা তাকে পড়তে হয় তা হচ্ছে ডোডোর কান্না। হঠাৎ করে অপরিচিত জায়গায় অপরিচিত মানুষজন দেখে সে ভয় পেয়ে কাঁদছে। এমত অবস্থায় মাকে পেলে তার কান্না থেমে যাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু এখানে তার মা কখনো আসবে না। আজলান তাই কোলে নিয়ে ঘুরে বেড়ালো কান্না থামানোর জন্য, কিন্তু তা হওয়ার নয়। ডোডো কিছুক্ষণ পরপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। বাইরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে গাড়িতে করে এসেছে, সেই গাড়িতে করে ফের তার মায়ের কাছে চলে যাওয়ার জন্য, কিন্তু তা আদৌ সম্ভব? সকালে ব্রেকফাস্টের সময় জাফর স্যার জানালেন, কাল থেকে একজন ন্যানি আসবে। সে আগে আমার এখানে রান্নাবান্না করে দিয়ে যেত। বাচ্চাও বেশ সামলাতে জানে, আগে এমন অনেক কাজ করেছে। যদিও মাইনে একটু বেশি খোঁজে, কিন্তু বেশ বিশ্বস্ত এবং পরিচ্ছন্ন মেয়ে মানুষ। তার কাজ আপনার পছন্দ হবেই। আপনি আপাতত কয়েকদিন ছেলের সাথে সময় কাটান। ন্যানিকে সুবিধা মনে হলে ডিউটিতে জয়েন করবেন, অপছন্দ হলে আরও একটা দেখা যাবে। যেহেতু এমন হঠকারিতা দেখিয়ে ফেলেছেন, আপাতত সিচুয়েশনটা মোকাবেলা করতে হবে। এমন দুধের শিশুকে সামলানো শুধু কঠিন নয়, তুলনামূলক যুদ্ধের সমান। এই যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে, আর কোনো পথ খোলা নেই। সকালে দেখে ফর্মুলা দুধের বস্তা নিয়ে এসেছেন ওনার অ্যাসিস্ট্যান্ট। ডোডো তখন ঘুম, রাতে একটুখানি সাবুদানা খেয়েছে, একটু মধুটা বোধহয় ওর ভালো লেগেছিল, তাই আরও খেতে চেয়েছে, কিন্তু বেশি খেলে পেট করবে, তাই বেশি খাওয়াইনি আজলান। বাকিটা রাত সে নির্ঘুম ছিল। আসার পথে গাড়িতে অনেক ঘুমিয়েছে, কিন্তু এখানে আসার পর তার চোখের ঘুম উধাও। থেকে থেকে কেঁদে উঠে মাকে ডাকছে। ভোরের দিকে যখন একটু ঘুম এসেছিল চোখে, তখন আজলানের বুকে খামচে দিচ্ছিল সে মা ভেবে। বুকে মুখ গুজে হাপুস হুপুস করছিল মাতৃদুগ্ধের নেশায়। আজলানের বুকটা তখন কেঁপে উঠেছিল ছেলের এমন ছটফটানি দেখে। মায়ের স্পর্শ না পেয়ে সে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে পুনরায় ঘুমিয়ে পড়ল। বিছানায় বসে ফর্মুলা দুধ তৈরির রুলসগুলো পড়ছিল আজলান। বাইরের হিমেল হাওয়া এবং ঘরের পর্দা দুলছে। ঠিক তখনই মনে হলো সেটা কারো শাড়ির আঁচল। সে কাগজের দিকে চেয়ে আপন মনে বলল, মেহবুব, দেখো তো কতখানি গরম পানির মধ্যে কতটুকু পাউডার মিক্স করতে হবে। কতটুকু মুখ ফসকে বেরিয়ে আসার পর চোখ তুলে সামনে তাকাতে দেখলো সেটা পর্দা। মাথা ঝাড়া মেরে সোজা হয়ে দাঁড়ালো সে। কেউ ছিল না। তন্মধ্যে জাফর স্যার গটগট পায়ে হেঁটে এসে বললেন, ও চলে এসেছে ডেপুটি সাহেব, আপনি আসুন। ডোডো তার কোলে আছে। আজলান ওনার সাথে সাথে বেরোলো ঘর থেকে। বাড়ির বাইরে আউটডোর টেবিলের উপর ডোডোকে বসিয়ে হাত দুটো ধরে রেখে উনি ডোডোর দিকে তাকিয়ে আছেন এক নাগারে। ডোডো ওনাকে মন ভরে দেখছে। বাবার আগে হয়তো সে নির্বাচন করছে এই মহিলার কাছে সে থাকবে কি থাকবে না, নাকি মাকে খুঁজছে। কিছুক্ষণ পর হঠাৎ সে চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান এসে এক প্রকার কেড়ে নিল মহিলাটির কাছ থেকে। শান্ত করাতে করাতে বলল, ওই তো তোমার মা এসেছে। ডোডো মাম মাম মা শব্দ করে কাঁদতে লাগলো। একটু শান্ত হয়ে আসতেই আজলান মহিলাটির সাথে কথা বলতে এগিয়ে এলো। শক্তপোক্ত মজবুত শরীরের গাঁথুনি মহিলাটি, রোবটের মতো প্রতিক্রিয়াহীন মুখের আদল এবং চোখের দৃষ্টি। অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলল না। বাড়ির দেখভাল থেকে শুরু করে রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা সব করতে ওস্তাদ সে। বয়স 28-29 হবেই। মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে। আজলান বলল, রান্নাবান্নার কথা পরে, আপনাকে সর্বপ্রথম বাচ্চা সামলাতে হবে। ও যেন একটুও না কাঁদে, একটুও ওর মাকে না খোঁজে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মহিলাটি ভাবুক দেখালো। ডোডোর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনি চিন্তা করবেন না, ওর চাইতে বেশি দুষ্টু বাচ্চা সামলানোর অভিজ্ঞতা আমার আছে। ডোডো গালে একটা আঙ্গুল ঢুকিয়ে রেখে মহিলাটির দিকে চেয়ে আছে। মহিলাটি তার দিকে তাকানো মাত্রই সে আজলানের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা ফেলে ডাকল, আম্মা। জাফর আহমেদ বললেন, কাল থেকে আমার বউরানিও আসবে। চিন্তা নেই মিস্টার শেখ, আপনার বাচ্চা যদি মায়ের মতো হয় তাহলে মানিয়ে নিতে পারবে। বাবার মতো হলে বলতে পারছি না। আজলান টের পেল কথার পিঠে সূক্ষ্ম খোঁচার আঁচ। মহিলাটির মুখে কোনো প্রতিক্রিয়া নেই। এক নাগারে ডোডোর দিকে চেয়ে আছেন। ডোডোর আবারও কান্না শুরু হলো। আজলান জিজ্ঞেস করলো, আপনি কবে থেকে আসছেন? মহিলাটি জবাব দিল, এখন থেকে। আমার সুটকেস অলরেডি বাড়ির ভিতরে। স্যার, আমার অ্যাডভান্স পেমেন্টের কথা বলেছেন? জাফর স্যার বললেন, ইয়েস মিস্টার শেখ, আপনাকে বলেছিলাম। আজলান বলল, সন্ধ্যায় পেয়ে যাবেন। থ্যাঙ্কস। আজলান বলল, ওকে, এখন শান্ত করাতে পারবেন প্লিজ? মহিলাটি হাত বাড়িয়ে ডাকতেই ডোডো হাওমাও করে কেঁদে উঠল আরও জোরে। আজলানের কোল থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছে। আজলান পিঠে আলতো চাপড় দিতে দিতে বলল, কিছু খাবে বাবা? ডোডো কাঁদতে কাঁদতে হেঁচকে তুলল। জাফর আহমেদ পাশ দিয়ে যাওয়ার সময় বলল, সে তার মাকে মিস করছে। আজলান বলল, আমি দিনের পর দিন দূরে থাকি, আমাকে এভাবে মিস করে না? কি হিংসুটে আপনি ডেপুটি সাহেব। আজলান মুখ ফিরিয়ে নিয়ে জোরালো একটা শ্বাস ফেলে ডোডোকে বলল, ওই দেখো তোমার মা। মেহবুব,
তোমার ছেলেকে নিয়ে যাও। ডোডো বাবার আঙ্গুলের ইশারায় বেড়ে ওঠা ঝোপঝাড়গুলোর দিকে চেয়ে কাঁদতে থাকে। মহিলাটি এসে সামনে দাঁড়ায়। নিউজ প্রেজেন্টারদের মতো করে শাড়ি পরা, মাথার চুলগুলো পেছনে গুছিয়ে বাঁধা। বলল, আমাকে দিন, ও হয়তো পটি করবে। আজদানের ভ্রু কুঁচকে এলো। মহিলাটি কোলে নিয়ে বলল, দয়া করে কারপটিটা এনে দিন। আজদান দ্রুত গতিতে ঘর থেকে কারপটি নিয়ে এলো। মহিলা ডোডোকে পটিতে বসিয়ে দিতেই সে শান্ত হয়ে এলো। আজদান অবাক চোখে চেয়ে বলল, বুঝলেন কি করে? মহিলাটি বলল, আমি অবাক হচ্ছি, আপনি এতদিন বাচ্চাটাকে রেখেছেন কিভাবে? ওর মা বিয়োগের কতদিন হলো? আজদানের পিলে চমকে উঠে বলল, ওর মা আছে। মহিলার অবাক চাহনির সাথে সাথে প্রশ্ন ছুটে এলো, কোথায়? আজদান খানিকটা ধমকে সুরে বলল, আপনি আপনার কাজ করুন, এই ব্যাপারে কোনো প্রশ্ন নয়। চেষ্টা করুন ওর প্রিয় হয়ে ওঠার। ভীষণ মা পাগল ছেলে, মায়ের গা ঘেঁষে থাকার অভ্যাস, ওটা ছাড়াতে হবে। আমি চেষ্টা করব। ঘরটা গোছগাছ করতে লেগে পড়েছিল আজদান। ডোডোর জন্য কিছুতে হাত লাগাতে পারছিল না। সব ঠিকঠাক করার সময় মহিলাটি দরজা গড়া নাড়ল। আইজানের যাবতীয় জিনিসপত্র যদি আমি আমার ঘরে রাখি তাহলে আমার জন্য ভালো হয় স্যার, নইলে আপনাকে ডিস্টার্ব করতে হবে। আজদান বলল, নিয়ে যান। এই গোটা ব্যাগটাতে ওর জিনিসপত্র। মহিলাটি সব নিয়ে যেতেই ঘর ফাঁকা হয়ে গেল। আজদান চুপিসারে ওই মহিলার ঘরে গিয়ে উকি দিতেই দেখল ডোডো শুয়ে আছে। বালিশের সাথে ঠিকিয়ে রাখা হয়েছে ফিডারটি। নিপুল মুখে নিয়ে এসে চোখ বুজে ঘুমাচ্ছে। আজদান বলল, ও কি ঘুমিয়ে গিয়েছে? মহিলাটি চমকে উঠে তার কণ্ঠস্বর শুনে বলে, হ্যাঁ, একটু ঘুম এলো। মনে হচ্ছে না বেশিক্ষণ স্থায়ী হবে। আমাকে চিনতে ওর সময় লাগবে। আজদান বলল, ঘুমালে আমার ঘরে রেখে আসবেন এরপর থেকে। আচ্ছা। ঘরে ফিরে যাওয়ার সময় আজদান ঘাড় ফিরিয়ে ঘরটার দিকে তাকালো। অল্প সময়ের মধ্যে মহিলাটি ঘরটা গুছিয়ে ফেলেছে দক্ষ হাতে। বেশ পরিচ্ছন্ন মনে হলো। আজদান একটু ভারমুক্ত হলো। এমনিতে সে টেনশন ফ্রি থাকার চেষ্টা করছে, নিজেকে বোঝাচ্ছে সবটা নর্মাল, কিছু হয়নি। কিন্তু ডোডোর কান্না সব এলোমেলো করে দিচ্ছে। ডোডোর রাতের কান্না বড্ড ভয়ঙ্কর লাগে তার। অনেকটা কষ্ট, হাহাকার মিশে থাকে সেই কান্নায়। সময়টা তখন ফুরাতেই চায় না। মহিলাটি কাজকর্মে দারুণ পটু। এক হাতে রান্না সামনে ডোডোকে সামলাচ্ছে। কোনো কিছুতে বিরক্তি নেই, যদিও তাকে রান্নার কাজে রাখা হয়নি। কিন্তু জাফর আহমেদ স্যারের ওয়াইফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি রান্নাবান্না করতে পারবেন, তাই রান্নার অনুরোধটা ওনারই। আলাদা করে রান্নার লোক রাখার চাইতে সেই টাকাটা ওনাকে দিলে সে আরও যত্নের সাথে কাজ করবে। যেহেতু তার কাজ পরিপাটি, সেহেতু উনি এক ঢিলে দুই পাখি মেরেছেন। দুপুরে ডাল, আলু ভর্তা, পাবদা মাছের ঝোল, মুরগির মাংস রেঁধেছে মহিলাটি। জাফর স্যারের ওয়াইফ 10টার দিকে এসেছেন। খেতে খেতে বললেন, ভালো রেঁধেছ শায়লা, তুমি কখন খাবে? আপনারা খেয়ে নিন তারপর। জাফর আহমেদ খেতে খেতে বললেন, ডেপুটি সাহেবের কেমন লাগছে রুমার রান্না? আজলান খেতে খেতে মাথা নাড়ল আর আপন মনে ভাবল, কবে তিতির হাতে রান্না খেয়েছে সে মনে নেই ঠিক। বিয়ের পরে দিনগুলোর মধ্যে কোনো একদিন মাছের ভেতর চুল পাওয়ার পর মাকে সে বারণ করে দিয়েছিল তিতিকে রাঁধতে না দেওয়ার জন্য। ওর ঘাড়ে কাটা বাছার দায়িত্ব পড়েছে তারপর থেকে। রান্না মা করত, নইলে রমলা চাচি। চুল দেখে আজলান না খেয়ে উঠে গিয়েছিল সেদিন। ভালো হয়নি স্যার? আজলান শব্দ করল, ভালো। জাফর আহমদ হেসে বললেন, ডেপুটি সাহেব, আমার বিবির হাতে শুটকির ঝাল ভুনা না খেলে আপনার জীবন বৃথা। জিভে জল চলে এলো। কাল রতনকে বলবো, ও শুটকি দিয়ে যাবে। তুমি একটু রসুন বেশি করে দিয়ে শুটকি ভুনা রেতে তো। ওনার বিবি তাহেরা বেগম হেসে বললেন, যেভাবে বলছো মনে হচ্ছে কি এক অমৃত। তুমি বুঝবে না। তোমাকে শ্রেষ্ঠ রাঁধুনির খেতাব দিলেও কম হবে, আর সেই তুমি নিজের রান্নাকে এত তুচ্ছ জ্ঞান করো। ভেরি ব্যাড। হে জেন্টলম্যান, আপনি শুটকি খান না মনে হয়? আজদান অপ্রতিভ হেসে বলল, না সরি। টেবিলে ধড়াক করে চড় মেরে উনি বললেন, আমার বিবি শুটকির ঝাল ভুনা খেলে আপনি শুটকির ফ্যান হয়ে যাবেন। বন্দরের মানুষে শুটকি খান নাই কেমন কথা ডেপুটি সাহেব? এ তো ভারী লজ্জার। আপনার বিবি কি শুটকি রান্না জানে না? আজদান খেতে খেতে বিষম খেলো। তাহারে বেগম পানি বাড়িয়ে দিয়ে বলল, তুমি বড্ড বকো, খেতে দাও ছেলেটাকে। তক্ষুনি ঘুম চোখে উঠে এলো ডোডো। শায়লার কোল থেকে বাবার দিকে পিটপিট করে চেয়ে আছে। তাহেরা বেগমকে পেছন থেকে দেখে খুশিতে দুহাত একত্র করে তালি দিল। তারপর ওনার কাছে হামলে পড়ার জন্য হাত দুটো বাড়িয়ে দিয়ে ডাকল, আম্মাম্মা। তার আদুরে কণ্ঠস্বর শুনে তাহেরা বেগম ঘাড় ফিরিয়ে তাকিয়ে হাসল। বাবু সোনা, উঠে গিয়েছ? ভাত খাবে তুমি? ডোডো ওনার মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। উনি কোলে নিতে যাবে তক্ষুনি শায়লাকে ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, যেন ধোকা দিয়েছে তার মা তাকে। এবারের কান্না আরও জোরালো। আজদান ভুক্তাবু শেষ রেখে উঠে গেল হাত ধুয়ে। দোল দিতে দিতে দোতলার বারান্দায় চলে গেল। বলল, ওই যে মা, ডোডোর মা। এই দ্রুত আসো, নিয়ে যাও। ডোডো শান্ত হলো না। করুণ ফিরে মা শব্দে কাঁদতে লাগলো। আজদানের বড্ড মায়া হলো। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে খেয়াল করলো তার কাঠটা ডোডোর চোখের জলে ভিজে উঠেছে।
শায়লা সবটা সামনে নিতে পারছে দেখে আর তাহেরা বেগমের হাতে ডোডোকে রেখে নিশ্চিন্তে কাজে এসেছে সে, কিন্তু মনটা সেখানে পড়ে রইল। ডোডো কিছুক্ষণ পর পর তার মাকে খুঁজছে, ফিডার মুখে তুলছে না, ভাত একদমই খাওয়ানো যাচ্ছে না তাকে। তিথি চা খাওয়ার সময় ঠান্ডা করে ডোডোকেও চা খাওয়াতো। আজলান সকালে সেইভাবে খাওয়ানোর চেষ্টা করেছে, ডোডো মুখ ফিরিয়ে নিয়েছে। শায়লাকে বললে শায়লাও চেষ্টা করলো খাওয়ানোর জন্য, কিন্তু ডোডোও মুখে নিল না। আজলান মনে করার চেষ্টা করলো তিথি তাকে কী বলে বলে খাওয়াতো। সে কত কথা, যুক্তিহীন, উজবুক আর আজগুবি কিচ্ছা কাহিনী, কথার কোনো আগা নেই মাথা নেই। সেসব শুনে ডোডো খিলখিল করে হাসতো আর সুরুত সুরুত করে চা টানতো চামচ থেকে। যন্ত্রমানবী শায়লা এসব কিছুই জানে না, তাই ডোডোর খাওয়াও হলো না। প্রচণ্ড খিদে পেলে তখন ফিডার টেনে মুখে নেয়, কয়েক চুমুক খেতে খেতে কেঁদে ওঠে। আজলান অবাক হয়, এইটুকুনি ছেলে মাকে কি সুন্দর চিনে ফেলেছে। মায়ের আদর, কথা, ছোঁয়া, অনুপস্থিতি সব সে বোঝে। যেহেতু কর্মস্থল কাছে সেহেতু সে দ্রুত ফিরে আসে। আজ দ্রুত ফেরার পর শুনতে পেল ডোডোর কান্না। তাহেরা বেগম বললেন, এমনি এমনি কাঁদছে, কোনো কারণ ছাড়া, এ কেমন ছেলে। আজলান শায়লাকে ডাকতে সে হাজির হলো তৎক্ষণাৎ, হাতে বাটি, তাতে সেদ্ধ নুডলস। বলল, সরি স্যার, ও কিছুতেই খেতে চাইছে না। দুপুরে একটা লোকমা খাওয়াতে পেরেছি কোনো মতে, কিন্তু সেটাও বমি করে দিল। এরকম চলতে থাকলে ও অসুস্থ হয়ে পড়বে। আজলান ডোডোকে কোলে তুলে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বিরক্তিকর এবং ঝাঁঝালো সুরে বলল, মায়ের মতো করে খাওয়াতে জানতে হয়, আপনি দেখছি কিছুই পারেন না। শায়লা একটু রাগান্বিত সুরে বলল, কি পারি না? আপনার ট্রেনিং কাঁচা, বেবি ফ্রেন্ডলি হতে হবে আপনাকে। একজন মা বাচ্চাকে যেভাবে ট্রিট করে সেভাবে। বলতে বলতে সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল সে। ডোডো একটু ঘুমিয়ে এলে আজলান তাকে সযত্নে বিছানায় শুয়ে দিয়ে গালে কপালে হাতের তালুতে চুমু দিল। ইউনিফর্ম চেঞ্জ করার জন্য প্রস্তুত হতে শায়লাকে খেয়াল করে বলল, এনিথিং রং? আমাকে শিখিয়ে দিন কিভাবে মায়ের মতো ট্রিট করবো বেবিকে। আজলান বলল, মায়েরা সবসময় ফিটফাট যন্ত্রের মতো গোছানো থাকে না, যার কোলে উঠলে বাচ্চারা স্বস্তি পায়। আপনি আগে সেসব আয়ত্ত করুন। শায়লা বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। আজলান বিরক্তি চেপে রেখে বলল, আপনি এমন রোবটের মতো চলাফেরা করলে, এমন সেজেগুজে ফিটফাট থাকলে, মেপে মেপে কথা বললে বেবি আপনার সাথে ভাব জমাবে কেন? শায়লা বলল, তাহলে কি করব? এখন আমাকে ট্রেনিং দিতে হবে? তাহলে আমি আপনাকে রেখেছি কেন? শায়লা চোখ নামিয়ে বলল, সরি স্যার, আমি চেষ্টা করব। আজলান কপালে আঙ্গুল বুলিয়ে বিড়বিড়িয়ে বলল, ননসেন্স। শায়লা চলে গেল। আজলান বিছানায় বসে ডোডোর ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। মাছ কাটতে গিয়ে বুড়ো আঙ্গুলের পেট কাটা গিয়েছে তিথির। কাজ করতে যাবে অথচ তার ভুল হবে না, এটা অসম্ভব। গতকাল ফ্যান মুছতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেল। এমনিতে সে শ্বশুর বাড়ি থেকে এসেছে মাথা ফেটে, বাথরুমে আছাড় খেয়ে। এখানে এসে একবার চেয়ার থেকে পড়লো, আবার আঙ্গুল কাটলো। মালিকা বেগম অতিষ্ঠ হয়ে গেছেন। দুধে শিশুটাকে ফেলে এসেছে, কত বড় পাষাণ মাসে। জামাই না হয় দুটো কথা শুনিয়েছে, তাতে এভাবে চলে আসতে হলো। ভালো ঘরে বিয়ে দেওয়ায় কত নিশ্চিন্তে ছিলেন তিনি, কিন্তু কয়েকদিন পর পর এক একটা ঝামেলা করে সে বাপের বাড়ি চলে আসে। কিসের এত আত্ম অহমিকা তার? কিসের এত দিমাগ? কি আছে তার বাপের? অমন বর ঘর পেয়েছে কপাল করে, সেসব আঁকড়ে ধরে সুন্দর করে সংসার করবে তা না। কিসের বলে ঘন ঘন বাপের বাড়িতে চলে আসে সে? বাপ একদিন কামাই, 10 দিন বসে থাকে। দোকানে কেনাবেচা নেই। ছোটো ভাইটা এখনও পড়াশোনা করছে। কে তার অসুখ বিসুখের চিকিৎসা খরচ দেবে? কেনই বা দেবে? যে অমন ছেলের ঘর করতে পারে না, তার হাতে চাঁদ এনে দিলেও সে তার মূল্য দিতে পারবে না। যতবার তিথি তার সামনে আসছে ততবারই তিনি বকাবকি করছেন। অন্যবার শ্বশুরবাড়ি থেকে আসার পর বাপের সাথে মিলে ওনাকে জব্দ করলো, এবার তিথি কোনো সারা শব্দ নেই। ছেলের জন্য কাঁদছে, কিন্তু ছেলের খোঁজ নিতে পারছে না। তাকে ফোনে ব্লক করে রেখেছে আজলান শেখ, এমনকি বাড়ির সব নাম্বার। সে জানিয়েছে এখানে না খেয়ে পড়ে থাকবে, তবুও শ্বশুরবাড়িতে সে যাবে না। মায়ের মন তাই, মেয়ে না খেয়ে ঘরে শুয়ে থাকলে ওনার খারাপ লাগে। সংসার ভেঙেছে তাই দুঃখ হয়। বাচ্চা শোকে কাছে তাই মায়া লাগে, নয়তো চুলের ঝুঁটি ধরে বের করে দিত ঘর থেকে। রাগে দুঃখে উনি কাঁদতে বসেন। কত খুশি হয়েছিলেন একটা নাতি হওয়ায়। ভেবেছিল এ বুঝি তার সব পাগলামি ছুটে যাবে। মেয়েরা মা হওয়ার পর অনেক বদলে যায়, সংযত হয়, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন এলো না। স্বামী সংসারের প্রতি হিয়ালি গেল না। এভাবে কি সংসার হয়? এই যে এখন কাঁদছে, খাচ্ছে না, কথা বলছে না, কাজ করতে গিয়ে হাত পা কাটছে, সবটাই বাচ্চাটার জন্য। নইলে স্বামী সংসারের জন্য তার অত মায়া নেই। বাচ্চা ফেলে এসেছে বলে এত কান্নাকাটি, নইলে আগেরবার মতো উনার মুখে মুখে তর্ক করত আর বলতো, কেন যাব ওই বাড়িতে, কেন যাব ওই লোকের কাছে, আমি না গেলেই বাঁচি। ওনার বড্ড রাগ হয়। পেটে ধরেছেন তাই কঠোর হতে পারেন না, কিন্তু এভাবে যে সংসার হয় না তা উনি বোঝাতে পারেন না। সংসার করতে অনেক ধৈর্য লাগে, অনেক সংযমী হতে হয়। স্বামী সংসারকে ভালোবাসতে হয়, আপন করতে হয়, যেটা ওনার মেয়ে করেনি।
এখনও বাচ্চাটাকে পেয়ে গেলে সে স্বামী সংসারের দিকে ফিরেও তাকাবে না। অত বড় কলিজা তার আছে। বরঞ্চ ছেলেটা হওয়ার 1.5 বছরের মধ্যে কোনো অভিযোগ আসেনি কেন, এটা নিয়েই উনি ভাবছিলেন এতদিন। এত সহজে সে শুধরানোর নয়। বিয়ের আগেও পাড়া প্রতিবেশীরা কত কথা বলেছে, বিয়ে হবে না, সংসার করতে পারবে না, ভালো ছেলে জুটবে না, শ্বশুরবাড়িতে ভাত জুটবে না। চেয়ারম্যান বাড়ির এক ভাগ্নের সাথে সেবার কত কথা রটে গেল। সেই ছেলে তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো। সেও কম না, বাপকে এসে আবদার করলো, আব্বা আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার ঘাড়ে বসে আর কতদিন খাবো, আমার পড়াশোনা ভালো লাগে না। ও বলেছে আমাদের বিয়ে হলে তোমার দোকানটা সারিয়ে দেবে, নতুন মাল তুলে দেবে, তুমি বাজারে সবচাইতে বড় সওদাগর হবে, তারপর ধীরে ধীরে ওর টাকা ওকে শোধ করে দেবে। কিন্তু ওই ছেলেটা ওকে বিয়ের আশ্বাস দিয়ে শেষমেশ কোথায় যেন পালিয়ে গেল। সে থেকে বিয়ে করবে না বলে তিথির জেদ ধরল। সবকটা বেডা মানুষ ভণ্ড বলে এমনভাবে বেঁকে বসলো মালিকা বেগম। কত কেঁদেছেন শুধু বিয়ে দিতে পারবেন না ভেবে। শেষমেশ ওনার ভাইজির বিয়েতে আফতাব শেখ তিথিকে দেখিয়ে ওনার ছেলের জন্য পছন্দ করেন। পছন্দের প্রথম কারণ তিথির কাছ থেকে উনি পানি চেয়েছিলেন, তিথি একেবারে শরবত এনে দিয়েছিল। দ্বিতীয় কারণ হয়তো তিনি এমন মেয়েই খুঁজছিলেন মনে মনে, যেন লোকটা তার বহুদিনের পরিচিত, অমনভাবে ওনার সাথে গল্প স্বল্প জুড়ে দিয়েছিল তিথি। আল্লাহ মুখ তুলে চেয়েছেন, তাই আফতাব শেখ তিথিকে পুত্রবধূ করার সিদ্ধান্ত সেই বিয়েবাড়িতেই পাকাপোক্ত করে নিয়েছিলেন। আজলান শেখও বিয়েতে এসেছিল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। বরযাত্রীদের সাথে এসেছিল, খেয়ে দিয়ে সোজা চলে গিয়েছে। প্রথম কারণ, সময়টা বর্ষাকাল হওয়ায় গ্রামের বাড়ির মাটি কর্দমাক্ত ছিল, পা ফেলতেও তার অস্বস্তি। দ্বিতীয়ত, সেখান থেকে কিছুটা দূরে গরুর গোয়াল, দেখেই ঘৃণা লাগছিল। তৃতীয়ত, খাবার পরিবেশনকারী গ্রাম্য ছেলেগুলো একে অপরকে বিশ্রী ভাষা গালাগালি করছিল, যা শুনে কেউ তেমন প্রতিক্রিয়া করেনি। চতুর্থ কারণ, টেবিলের উপর যে সাদা কাপড়টা বিছানো হয়েছিল সেটাতে মাংসের ঝোল ঝোল লেগেছিল, আশেপাশে মাছি উঠছিল 2-1টা, আর গ্লাসগুলোতে চর্বির তেল। পঞ্চম কারণটি একটু ভিন্ন। বহু কষ্টে আত্মীয়তা রক্ষা করার পর যখন সে তাড়াহুড়ো করছিল কোনো মতে বিয়েবাড়ি থেকে বেরিয়ে আসার ঠিক সেই মুহূর্তে আফতাব শেখ তাকে ডেকে একটা গোলাপি পোশাক পরা মেয়েকে দেখিয়ে বলল, ওকে দেখতে পারো, আধুনিকতার বাতাস গায়ে লাগেনি, তুমি যেমনটা চাইছো ঠিক তেমনটা। সহজ সরল, অত মারপেস নেই মনে। মনের কথা আমাকে খুলে বলে ফেলল। বুঝতে পেরেছ আজলান শেখ, মাটির দলা, তুমি যেমন আকার দেবে তেমনই হবে। রং নিয়ে নিশ্চয়ই তোমার সমস্যা নেই, কারণ তুমি ফর্সা সুন্দরী আধুনিকাদের পছন্দ করো না। এবার নিশ্চয়ই বলবে না এ কেউ আমার পছন্দ না। দেখো, আমি ওকে তখন থেকে লক্ষ্য করছি, এখানে এত এত সুদর্শন কুদর্শন বরপক্ষের ছেলেপেলে এসেছে, ও একবারও ফিরে তাকালো না। আজলান শেখ দেখল মেয়েটা বরপক্ষের কাছ থেকে টাকা আদায় করার জন্য নাছর বান্দার মতো লেগে আছে। আঙ্গুল তুলে ঝাঁঝালো সুরে বলল, টাকা বাড়িয়ে না দিলে আজকে বউ পাবা না মনু, যাও বসে বসে হাড্ডি চিবাও। আজলান বিরক্ত হয়ে সোজা বেরিয়ে এসেছিল। মেয়েটা শ্যামকালো হলেও চেহারা খারাপ নয়, কিন্তু খারাপ ছিল তার ড্রেসেস আর সাজগোজ। ননসেন্স। মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে গিয়ে ভয়ে বুক কাঁপছিল মালিকা বেগমের। যদি নামি দামি আসবাবপত্র আর বৈরাতি চেয়ে বসে তাহলে তো হাতছাড়া হয়ে যাবে এমন পাত্র। অত টাকা তিনি কোথায় পাবেন? কিন্তু ভাগ্য সহায় হলো, বরপক্ষ কিছু চাইল না তেমন। মালিকা বেগমকে উনার মা প্রায় সময় বলতেন, মেয়েদের সুন্দর হওয়ার চাইতে কপাল সুন্দর হওয়া বেশি দরকার। তিথিরও যেন তেমনটাই হলো। পাড়াপড়শিরা অবাক হয়ে গেল এমন সম্বন্ধ আসায়। হাটে বাজারে সবাই বরপক্ষের লোকের কান ভারী করার চেষ্টা করলো, কিন্তু ছেলে আইনের লোক হওয়ায় সে চেষ্টায় কেউ তেমন সফল হতে পারেনি। অমন ভালো ছেলে, যেমন পেশা তেমন দেখতে, বাড়ি ঘর দন দৌলত, মেয়ের এত সুখের কপাল দেখে মালিকা বেগম আর মফিজ সাহেব কতবার যে খোদা তাআলার দরবারে শুকরিয়া জানালেন তার হিসাব নেই। কিন্তু যার বিয়ে সে পুরোপুরি নির্বিকার, যেন সে কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছে শ্বশুর বাড়িতে। স্বামীর প্রতি তার মায়া নেই, মুগ্ধতা নেই, সংসারের প্রতি কোনো টান নেই, দায় নেই। যেন সংসারটা তার কাছে চড়ুই ভাতির মতো খেলা। স্বামীর সংসারটা যেন তার নয়। একদিন তো বলেই বসলো, আম্মা তোমাদের জামাই আরেকটা বিয়ে করতে চাইলে বলবো করোগে, ওটাকে তুমি কাজের জায়গায় রেখো, এখানে না আনলে হবে। আমি ভালো বউ না হতে পারি, কিন্তু ভালো সতীন হব। মালিকা বেগম কপাল চাপড়াতে রেগে মেগে বলল, এই কথা কি এমনি এমনি বলছি আম্মা? আমার কোনো কাজ তার পছন্দ না, তাই বলছি। আমার রান্না পছন্দ না, কাপড় ধোয়া পছন্দ না, হাঁটা পছন্দ না, খাওয়া পছন্দ না, সাজা পছন্দ না, কথা বলা পছন্দ না, তাই তো বললাম। একটা পছন্দের বউ থাকুক তার, তখন দেখবে আমার সাথে খ্যাক খ্যাক করা বন্ধ করে দেবে।
মালিকা বেগম ভীষণ ভয়ে ভয়ে ছিলেন। তাদের অগাধ টাকা পয়সা আছে, দিনে দিনে বউ দিয়ে ফেলার ক্ষমতা আছে। যদি ছেলেটাও এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসে কিংবা আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আজকাল কত খবর কানে আসে এমন, বউকে না জানিয়ে বিয়ে করে নিচ্ছি, এমনকি ছেলে পেলে অবধি হয়ে যাচ্ছে। সেখানে তিথি নিজেই বিয়ে করতে বলছে। যদি ওর কথা শুনে ওই চিন্তা মাথায় নেয় অন্যত্র সংসার পাতে, তখন কি হবে? বুদ্ধিশুদ্ধিওয়ালা চালাক চতুর সতিনীর সাথে জামাই ভাগ করে নেওয়া কি চারটেখানি কথা? কিন্তু মেয়েটাকে সেটা কে বোঝাবে? কে বোঝাবে? পুরুষ মানুষের সামনে যা তা বলা যায় না, ওদের এত হেয়ালি সহ্য করার ক্ষমতা থাকে না। নেহাতি ছেলেটা ওর কোনো কথা পাত্তা দেয় না, নইলে কবেই সংসারটা ভেঙে যেত, কবেই তার গায়ে ডিভোর্সির তকমা লেগে যেত। কিন্তু তার মধ্যে সুখবরটা কানে এলো। উনি মনে প্রাণে চাইছিলেন কোলে একটা বাচ্চা কাচ্চা আসুক, তাহলে সংসারে মন বসবে, জামাইয়ের প্রতি মন ঘামবে। কিন্তু হলো কই? এবার চিরতরে বাড়ি চলে এলো, তাও বাচ্চাটাকে রেখে। পাশের বাড়ির হাসিবের জন্য বউ এনেছে, বছরখানেক হয়েছে। সে তিথিকে দেখতে এসেছিল কয়েকবার, আজও এলো দই চিড়া নিয়ে। তিথি কিছু খাচ্ছে না শুনে সে এনেছে তিথিকে খাওয়াতে। তিথির জন্য ভীষণ খারাপ লাগছে তার। হাত কেটেছে, পায়ের আঙ্গুল ফুলে ডবডবে হয়ে আছে, তার উপর মাথার ক্ষত শুকানোর ওষুধ ফুরিয়ে গেছে, ক্ষতটা এখনও সেরে ওঠেনি। তার উপর চাচি যা ইচ্ছা তাই বলে বকছে। তিথির ঘরে তিথিকে দেখতে না পেয়ে সে পাকের ঘরে গেল। তিথির আঙ্গুলে কাপড় জুড়িয়ে দিতে দিতে মালিকা বেগম চেঁচাচ্ছেন, বাচ্চাটার হায় লাগছে তোর উপর, মা হয়ে কেমনে তারে ফেলে আসছিস তুই? কত বড় পাষাণ তুই! দেখ, সেজন্য তোর হাত কাটছে, মাথা ফাটছে আর পায়ের আঙ্গুল ফুলছে। বাচ্চাটার হাই লেগে মরবি তুই। ওরকম দুধের শিশু রেখে কোনো মা একা একা বাপের বাড়ি চলে আসে? তিথি আঙ্গুলে পেঁচানো কাপড়টার দিকে এক নজরে চেয়ে দিল। মালিকা বেগম বললেন, বাচ্চাটারে দুনিয়াতে না আনার জন্য কত কিছু করলি তুই। তোর মতো বেয়াক্কেলের পেটে অমন সোনার চাঁদ ধরেছে, এটাই বেশি। তুই কোন আক্কেলে তারে ফেলে এলি? অন্য সময় একা একা লাফাইতে লাফাইতে চলে আসতি, তখন কিছু বলিনি, এখন কোন সাহসে এলি? তিথি জবাব না দিয়ে পিড়ি ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো জবাব না পেয়ে মালিকা বেগম আরও ফুঁসে উঠে বললেন, কুত্তার পেটে ঘি সয় না, তোর পেটেও অমন সোনার চাঁদ ধরছে, সেটা তোর সয় নেই। বাচ্চাটার জন্য তোর একটুও মায়া হইতেছে না, কারণ তুই না মা নামে কলঙ্ক। তিথি ঘরে এসে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই রুনা আটকে ফেলল। বলল, এগুলো নাও আপা, তোমার জন্য আনছি, খালি পেটে থাকা ভালো না। তিথি হাত বাড়িয়ে নিল, বলল, খিদে লাগলো, খাবো ভাবি। রুনা বলল, তোমার বরের কাছে আমার মোবাইল থেকে ফোন দেওয়া যাবে? আমার নাম্বার চেনে না, তাই ব্লক করবে না, দিবা? তিথি কিছু সময় ভেবে বলল, দাও। রুনা তার ফোনটা বাড়িয়ে দিল। তিথি আজদানের নাম্বার তুলে ফোন দিল। যখন রিং পড়ছিল তখন বুকটা দরফর করছিল তিথির। মনে হচ্ছিল এক্ষুনি ডোডোর গলা শুনতে পাবে। তৃষ্ণার্ত বুকটা আরও তৃষ্ণাতুর হয়ে উঠল যেন। 1 2 3 4 5 6 এভাবে 7 বার ফোন দেওয়ার পরও আজদান ফোন তুলল না। তিথি ফোনটা রুনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রিসিভ করছে না। রুনা বলল, এখন কি করবে আপা? তিথি বলল, দেখি কি করা যায়। চিড়া দইটুকু খেয়ে নাও আপা, ভালো লাগবে, না খেয়ে থেকো না। ডাক্তারের কাছে যাবে না? তিথি বলল, যাব, আগে ডোডোর কোনো খবর পাই কি না দেখি। তিথি বলল, আচ্ছা, ফোন দিলে আমাকে ডেকো। রুনা মাথা নেড়ে বলল, আচ্ছা। রুনা চলে যেতে তিথি তার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখার সময় ডোডোর দুটো ছোট ছোট শার্ট প্যান্ট পেল। আরামদায়ক বলে ডোডোকে অনেকবার পরানো হয়েছে সেগুলো। আসার সময় তার সাথে নিয়ে আসবে বলে সুটকেসে ভরে নিয়েছিল। কাপড়গুলো হাতে নিতেই জনসন বেবি পাউডারের খুশবুতে তার মনটা যেন ভরে গেল। নাকের কাছে নিয়ে শুকতেই মনে হলো, এই তো ডোডোর গায়ের খুশবুটা। নাক চোখ চেপে খুশবুটা শুকতে শুকতে ঝরঝরে কেঁদে ফেলল তিথি। রাত 10টা কি 10:30। তিথির চোখ লেগে এসেছিল একপাশে কাত হয়ে পড়ে। দরফুরিয়ে সোজা হয়ে বসতে গিয়ে পিঠে ভারী ব্যথার অনুভব হলো। তারপরও সে চিৎকারটা অনুসরণ করে ঘর থেকে বের হলো। মালিকা বেগম তেড়ে এসে চুলে ঝুঁটি ধরে ঠেলে দিয়ে বললেন, ওই বউটার ঘরেও আগুন লাগাই দিছিস তুই? যা দেখ ওরে কেমন করে মারতেছে হাসিব। তিথি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে উঠোনে নামলো। হাসিব তার বউকে মেরেই চলেছে। তিথিকে দেখা মাত্র রুনা ছুটে এসে বলল, আপা, ওকে একটু বলো, ওটা তোমার বর ছিল। আমি কোনো পরপুরুষের সাথে কথা বলছিলাম না। তোমার বর ফোন দিছিল কিছুক্ষণ আগে। তোমার হাসিব ভাই রিসিভ করে পুরুষ কণ্ঠ শুনে আমাকে মারতেছে সন্দেহ করে। তিথি হাঁ করে চেয়ে আছে তার দিকে। ঠোঁট আর চোখের কোণা রক্ত জমাট বেঁধে গেছে। হাসিবের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো সে। বলল, তোমার কি মাথা গেছে? নতুন বউকে সবার সামনে মারতেছ? হাসিব বেরিয়ে এসে বলল, জানে মেরে ফেলবো ওকে। তিথি বলল, ওটা তোমার দুলাভাই ছিল। আমি ভাবির ফোন থেকে কল দিছিলাম। না জেনে শুনে ভাবিকে এমন করে মারলে কেন? হাসিবের মা তেড়ে এসে বলল, জামাইয়ের ঘর ছেড়ে এসেছিস 2 দিন হয়নি, এখন আমার ছেলের ঘর ভাঙতে নামছস? তুই অলক্ষী কোথাকার! ওর ফোন থেকে তোর বোরকে ফোন দিছিস কোন সাহসে, বেশরম মাইয়া! তিথি বলল, ফালতু কথা বলবে না চাচি। হাসিব ভাই ভাবিকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও। হাসিবের চোখে অপরাধবোধ দেখা দিলেও সে
খ্যাপাটে চোখে চেয়ে রইল। রুনা কাঁদতে কাঁদতে বলল, সত্যিটা এবার মানছো তো? আমার কথা পুরোটা না শুনে আমার গায়ে হাত তুলছো। হাসিবের মা বলল, আর কাইন্দ না, ও ভুল বুঝে মারছে। কার মাথা গরম হইব না বউয়ের ফোনে পরপুরুষে ফোন করলে? তিথি বলল, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও চাচি। রুনা বলল, এত রাতে কিসের ডাক্তার? লাগবে না আমার ডাক্তার। কেঁদে কেঁদে ঘরে চলে গেল সে। তিথি হাসিবের উদ্দেশ্যে বলল, গায়ে হাত তোলা খুব বাহাদুরি না? একবার ভাবো না কার গায়ে হাত তুলছ। হাসিব চলে গেল গটগট পায়ে হেঁটে। তিথি তার ঘরে এলো। মালিকা বেগম বললেন, ওদের সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস না হাতচ্ছেড়ি? যেদিকে যাবি সেদিকে আগুন লাগাবি তুই। বউটার কাছ থেকে কিছু শিখ। তোরে জামাই কোনোদিন মারেই নেই, তারপরও তুই ঢং ঢং করে চলে এসেছিস সেখানে। মারলে তখন কি করতি? মফিজ সাহেব চুপ করে আছেন। অন্য সময় মেয়ের পক্ষে কথা বলল, এবার তিনি মেয়ের সিদ্ধান্তে বেশ খেপেছেন। অন্তত বাচ্চাটার কথা ভেবে ওর থেকে যাওয়া উচিত ছিল। তিথি ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওনার আঁচল দিয়ে চোখ ঢাকলো। মালিকা বেগম চেঁচিয়ে বললেন, যেভাবে পারিস সেভাবে বাচ্চাটার কাছে যা, নইলে নিয়ে আয়, নইলে তোর খাওয়া বন্ধ এই বাড়িতে। অনেক সহ্য করছি তোর নকরামি। বাইরে বৃষ্টি পড়ছে। সবুজে ঘেরা বাংলোটার চারপাশে বড় বড় অশ্বত্থ গাছ, মুচকুন্দ চাপা ফুলের গাছ, দূরে কয়েকটা বেলি ফুলের গাছও আছে। এই গন্ধটা আজদান ঠিকঠাক সহ্য করতে পারে না। অপরদিকে বেলি ফুল তিথির ভীষণ প্রিয়। বেলি ফুলের তেল হোক, সাবান কিংবা পারফিউম, এক কথায় তিথি বেলির পাগল। বিয়ের পর তাকে সবসময় বেলি ফুল আনার কথা বলতো, কিন্তু আজদান কখনো আনেনি। ওই গন্ধটা এতটা অসহনীয় লাগে তার, এক কথায় বমি চলে আসে। সে নিতে পারে না গন্ধটা। এখনও হিমেল বাতাসের সাথে বেলের গন্ধ ভেসে আসছে। কি অসহ্য গন্ধ! ডোডো বাইরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে যখন ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন ঘুম থেকে উঠে তাকে এমনভাবে ঝাপটে ধরে ফেললো যেন বাবা আজ কোথাও গেলেই সে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। আজদান তাই কাজে যায়নি। বৃষ্টি দেখে যদিও বাইরে যাওয়ার ইচ্ছে মরে গিয়েছিল, তার উপর ডোডোর এমন কান্না দেখে সে যাবে না বলে সিদ্ধান্ত পাকাপোক্ত করেছিল। শায়লা ডোডোর জন্য সাবুদানার পরিস বানিয়েছে। আজলান চামচে করে ডোডোকে একটু একটু করে খাওয়াচ্ছে আর জানালা দিয়ে পাখি দেখাচ্ছে। বৃষ্টি ভেজে একটা কাক বসে আছে নারিকেল গাছের ডালে। সেটি গা ঝাড়ছে দেখে ডোডো হাসছে। আজলান তার গালে মুখ ঘষে আদর করে বলল, ওটা কি বাবা? ডোডো তার দু ঠোঁট নাচিয়ে বলল, আম্মাম্মা। আজলান দেখল ছোট কাকটার পাশে একটা বড় কাক এসে দাঁড়িয়ে আছে। ঠোঁটে একটা আঁশ জাতীয় খাবার। বাচ্চাকে সেটি যত্ন করে খাওয়াচ্ছে। আজলান আরেক চামচ পরিস তুলে দিল তার সামনে। ডোডো খাওয়ার সময় নিজের গায়েও ফেললো, আজলানের গায়েও ফেললো। আজলান তাকে খাওয়ানো শেষে চেঞ্জ করে দিল, তারপর নিজেও চেঞ্জ করে নিয়ে কোলে তুলে বলল, চলুন নিচে যাই, ওখানে একটা দাদু আছে। ডোডো উত্তেজিত হয়ে বলল, দাদা? আজলান বলল, হুম। নিচে নামার সময় ডোডো যা খেয়েছে সব বমি করে দিল। আজলানের বুক ভেসে গেল দুধ সাদা সাবুদানায়। ডোডোর দিকে চোখ তুলে চাইতেই ডোডোর ঠোঁট টানতে টানতে আচমকা চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান বলল, কিছু বলেছি আমি? বকিনি তো আইজান। ডোডো কাঁদতে লাগলো। শায়লা এসে কোলে নিয়ে নিল, বলল, আপনি চেঞ্জ করে নিন স্যার, আমি ওকে রাখছি। ডোডো কাঁদতে কাঁদতে আজলানের দিকে চেয়ে দিল। তাহেরা বেগম এসে বলল, বাবা কি বকেছে বাবুকে? আজলান যেতে যেতে বলল, এমনি কাছে, আমি এক্ষুনি আসছি। শায়লা কত চেষ্টা করলো, ডোডোর কান্না থামলো না। সে আরও একবার বমি করলো, পাতলা পায়খানা করলো। একবার নয়, 2-3 বার। ডোডো নরম হয়ে পড়লো। তারপর আজলান তা দেখে ভয় পেয়ে গেল। শায়লাকে বলল, এমন হওয়ার কোনো কারণ দেখছি না, কি খাইয়েছেন ওকে? শায়লা ভয় পেয়ে গেল। তাহেরা বেগম বললেন, আগে ডাক্তার তো ডাকো বাবা। আজলান দ্রুত ডাক্তার ডেকে নিয়ে এলো। ডাক্তার জিজ্ঞেস করলো, বাচ্চা কি খায়? আজলান বলল, ফর্মুলা আর আজ পরিস খেয়েছে, মাঝে মধ্যে একটু সেদ্ধ নুডলস আর দুটো ভাত খায়নি কাল, তাই আমি পরিস বানাতে বলেছিলাম। ডাক্তার বলল, ফর্মুলা কতবার খাইয়েছেন কাল? শায়লা বলল, সন্ধ্যায় একবার বানিয়েছিলাম স্যার, সেটা রাতে খেয়ে ঘুমিয়েছি, আর কিছু খায়নি। মধ্যরাতে? আজলান বলল, ফিডারে যা ছিল তা খেয়েছে। ডাক্তার বললেন, 2 ঘন্টার বেশি হলে সেগুলো ফেলে দিতে হবে। আর আপনারা বাসি ফর্মুলা খাইয়েছেন বাচ্চাকে? এখনও 1.5 বছর চলছে, তাকে ফর্মুলা খাওয়ানোর কি দরকার? বাচ্চার মাকে আপনি? শায়লা সোজা দাঁড়িয়ে রইল। আজলান বলে উঠল, নো শিটার, বাচ্চার মা নেই। ওটা স্কিপ করে বাকি কথা বলুন ডক্টর। ডাক্তার ক্ষণকাল চেয়ে থাকলেন, তারপর বললেন, আমি ওষুধ দিচ্ছি, তার পেটে গ্যাসও হয়েছে, বুকে কফ আছে মনে হচ্ছে। ঠান্ডা পানিতে গোসল করাবেন না, পানি গরম করে ঠান্ডা হয়ে এলে সেটা দিয়ে গোসল করাবেন। পানিটা বেশি ঠান্ডা হবে না, আবার গরমও থাকবে না। 2 ঘন্টা পর পর ফিডার পরিষ্কার করবেন। আজলান ডোডোকে বুকে জড়িয়ে ধরে বলল, আবার যদি বমি হয়? আমি ওষুধ দিচ্ছি, যেগুলো লিখে দিচ্ছি ওগুলো নিয়ে আসুন।
ওষুধ খাইয়ে দেওয়ার পর ডোডো ঘুমিয়ে গেল। এই বাড়িতে প্রচুর মশা, মশার কয়েল জ্বালানো বারণ। আজলান তাই একটা মশার ব্যাট কিনে এনেছে, সাথে ডোডোর জন্য মশারি, একটা দোলনাও কিনে এনেছে। সেখানেও বসে বসে খেলতেও পারবে, ঘুমাতেও পারবে। দোলনার সাথেও মশাটি ফিট করা আছে। আজলান তাকে দোলনায় শুয়ে দিয়ে দোলনার কাছে অনেকক্ষণ বসে রইল। তাহেরা বেগম এসে বলল, ঘুমিয়েছে? জি। আসলে বেচারি শায়লা নিজেও বুঝতে পারেনি। শায়লার নাম শোনা মাত্রই আজলানের চোয়াল শক্ত হয়ে এলো। শায়লার কাছে গট গট পায়ে হেঁটে গিয়ে বলল, আপনি ওটা সন্ধ্যায় বানিয়েছেন, আমাকে বলেননি কেন? আমি ভেবেছিলাম রাতে বানিয়েছেন। শায়লা বলল, সরি স্যার, আর হবে না এমনটা। আজলান বলল, হবে না মাইফুট? আপনার মন কোথায় থাকে? একটা বাচ্চার ভালো মন্দ না বুঝে রোবটের মতো কাজ করে গেলে আপনাকে আর রাখা হবে না। দরকার পড়লে চাকরি ছেড়ে বসে থাকবো আমি। ননসেন্স। শায়লা শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তাহেরা বেগম এসে বললেন, মানুষ মাত্রে ভুল আজলান, তুমি তোমার বোনকে নিয়ে এসো, পারলে সে তার ভাইপোকে ভালো মতো দেখভাল করবে। আজলান বরাবরের মতো শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে উত্তর দিল, আইজেনের জন্য আমি একাই যথেষ্ট। তাহেরা বেগম বললেন, না, একা যথেষ্ট না। শায়লা তোমাকে সাহায্য করছে, আমিও করছি, তারপরও তোমাকে বেগ পেতে হচ্ছে। বাচ্চাকেও একা মানুষ করতে পারে না। আজলান চলে গেল। ডোডো ঘুম থেকে উঠে চেঁচিয়ে উঠেছিল, কাউকে না দেখি। আজলান ওয়াশরুমে কাপড় চোপড়গুলো ধুচ্ছিল। ডোডোর কান্না শুনে সে ছুটে এলো। আজ ডোডোকে শায়লার হাতে ছাড়েনি সে। ছুটে এসে ডোডোকে কোলে তুলে নিয়ে আলতো করে গালে আদর করে বলল, গুড ইভিনিং বাবা। ডোডো মুখ দিয়ে অসুস্থ রোগীদের মতো শব্দ করলো। আজলান বলল, আমরা কাল ঘুরতে যাব, আপনাকে সুস্থ হতে হবে। ডোডো তার দিকে পিট করে চেয়ে থাকলো। আজলান ভুরু উঁচিয়ে বলল, কি? ডোডো বলল, আম্মা। আজলান তাকে বিছানায় শুয়ে দিয়ে হাত দুটোর তালুতে চুমু দিয়ে বলল, আব্বা ডাকুন। ডোডো বলল, বেবে। আজলান হেসে আরও কয়েকটা আদর দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ডু ইউ মিস ইউর মম আইজান? I know she is your lovely mom. You love her so much, but she is my stupid wife. I also know that she loves you too, but it's truth. She hates your father. She hates me more than she loves you. That's why hatred finally won Aizan. It is more powerful than love. You have to understand, Aizan. ঘৃণা আর ভালোবাসার ঘর হয় না। আমি তোমার মায়ের সাথে ভালো থাকার চেষ্টা করেছি, কিন্তু অসফল হয়েছি। আই ফেল্ড মিজারেবলি অ্যাট দিস পয়েন্ট। আই এম ফেল্ড হাজব্যান্ড, বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি এ ফেল্ড ফাদার। ডোডো তার গলা জড়িয়ে ধরে নরম গালটা বাবার গালের সাথে লাগিয়ে রেখে বলল, আম্মাম আব্বাব্বা। তিথি কপালের ব্যান্ডেজটা খোলার জন্য ডাক্তারের কাছে এসেছে, সাথে পায়ের বুড়ো আঙ্গুলটাও দেখাবে। বুড়ো আঙ্গুলটার কোনা ফুলে পুঁজ জমে আছে। ব্যথায় কাল সারা রাত ঘুম হয়নি। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে একটা ফার্মেসির সামনে বসেছিল সে। একটা কলা পাউরুটি কিনে খেতে খেতে ভাবল, এখানে ফ্ল্যাক্সির দোকান থেকে আজলান শেখকে একবার ফোন দেবে, কিন্তু আয়জা বলেছে সে সিম চেঞ্জ করে ফেলেছে, ফোন দিয়েও লাভ হবে না। রাস্তায় একটা কুকুর তার হাতে পাউরুটি দেখে ছুটে এসেছে ইতোমধ্যে। জিব্বা লম্বা করে হাঁপাচ্ছে। তিথি তার দিকে বাকি পাউরুটিটা ছুঁড়ে মারল, তারপর ওষুধগুলো কিনে নিল। টাকাগুলো ডোডোর আকিকার সময়কার টাকা। টাকাগুলো খরচ করতে গিয়ে তিথির বুকটা মোচড় দিয়ে উঠল। আজ 5 দিন হয়ে গেছে সে ডোডোকে দেখেনি। কেমন আছে সেটা অবধি জানে না। এমন দুঃসময়ও তার জীবনে আসবে তা সে কখনোই ভাবেনি। এর আগে কবে এমন কষ্টে ভুগেছে সে মনে পড়ে না। সত্যি মনে পড়ে না। মনে হচ্ছে এর আগের সমস্ত দুঃখগুলো এটার কাছে হালকা তুচ্ছ। ডোডোটা তার একটা অংশ জুড়ে আছে। কি যেন হারিয়ে ফেলেছে সে, কি যেন নেই তার কাছে। ভীষণ নিঃসঙ্গ, একা, অসহায় লাগছে নিজেকে। এমন খারাপ সময়ের সাথে এই প্রথম সাক্ষাৎ তার। ফার্মেসিতে তার পরপর আরও অনেকে এসেছে। একটা মহিলা এসে তার পাশে বসল। বলল, আপনি কি এখানকার মানুষ? তিথি মহিলাটিকে আগাগোড়া দেখল। মহিলাটিকে দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের বউ। গায়ে দামি বোরকা, মাথায় সোনালি রঙের হিজাব। যেটা বেশি চোখে পড়ল সেটা তার গোলাপি ঠোঁট আর চোখের পাপড়ি। তিথি সুন্দর কাউকে দেখে প্রশংসা না করে পারে না। মহিলাটির কোলে একটা 3-4 বছরের শিশু। তিথি জবাব দিল, হ্যাঁ। মহিলাটি তার পাশে বসল। বলল, আমি এখানে নতুন এসেছি, বাচ্চার বাবার মামার বাড়ি। কিছুই চিনতে পারছি না। তিথির চোখ বাচ্চাটার দিকে আটকে আছে। মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, ওর বয়স কত? 4-এ পড়েছে। আপনি কোথায় থাকেন? জলিল চেয়ারম্যানের বাড়িতে। মহিলাটি অবাক কণ্ঠে বলল, ও তাই, উনি আমার মামা শ্বশুর। তিথি বাচ্চাটাকে আদর করতে মগ্ন হয়ে গেল। বাচ্চাটার হাসিটা সুন্দর। তার কোলে উঠে এসেছে ইতোমধ্যে। গায়ে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ, কিন্তু ডোডোর মতো নয়। ডোডোটা সব সুগন্ধিকে হার মানাবে। কত আদুরে মায়াময়। ওটা শুকলে যেন মন ভরে যায়। কেমন আছে কে জানে তার বাচ্চাটা। তিথির চোখ দুটো সজল হয়ে উঠল। তন্মধ্যে একটা পুরুষ কণ্ঠস্বর শুনতে পেল সে, তোমরা এখানে? তোমাদের খুঁজতে খুঁজতে আমি পাগল প্রায়।
মহিলাটি তার স্বামীর কণ্ঠস্বর শুনে চমকে উঠে ফিরে তাকালো। তিথি দ্বিগুণ চমকে উঠল, অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে রইল। তার চাইতে দ্বিগুণ বিস্ময়ে চেয়ে আছে সেই লোকটি। তুমি? মহিলাটি তাদের মুখ চাওয়াচাওয়ি করে বলল, আপনারা একে অপরকে চেনেন? লোকটা বলল, হ্যাঁ চিনি, চলো তোমাকে গাড়িতে তুলে দিই। মহিলাটি কত রকমের প্রশ্ন করলো। লোকটা মহিলাটিকে নিয়ে চলে গেল বাচ্চাটাকে আদর করতে করতে। তিথি মহিলাটার দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। বয়স বোধহয় তার চাইতেও 2-1 বছরের বেশি হবে। কত লম্বা, কত সুন্দর। এই অসম্ভব সুন্দর মেয়েটা কি জানে তার স্বামী একজন ভয়ানক রকমের বেঈমান? তিথির বুকটা ভার হয়ে এলো। যতটা ভার হয়ে এলে নিঃশ্বাস ফেলতে অবধি কষ্ট হয়। চোখ বুজে চোখের জল ঝরাতে ভুলে যায় ঠিক ততখানি। চারপাশটা অন্ধকার ঠেকল তার চোখে। বেঈমানটা ভালো আছে দিন শেষে, কিন্তু সে ভালো নেই কেন? বহু কষ্টে দাঁড়িয়ে পড়ল সে। রাস্তায় গিয়ে দাঁড়ালো একটা রিকশার জন্য। খুব শীঘ্রই বৃষ্টি নামবে। ওর মনের মতো আকাশেও মেঘ গর্জন করছে, কেমন নীরব আর্তনাদের মতো। বিকট শব্দ নেই, অথচ কেমন ভয়ঙ্কর। রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলো পাশে একজন এসে দাঁড়িয়েছে। তিথি, কেমন আছো? বাড়িতে কবে এসেছো? তিথি রিকশা থামাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রিকশা থামাতে পারল না। লোকটার দিকে না ফিরে বলল, ওটা তোমার বউ? হ্যাঁ। তিথি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার বউ খুব সুন্দর, তোমার বাচ্চাটাও খুব আদুরে, তুমি অনেক সুখী তাই না? আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? তিথি কেমন যেন উত্তেজিত বোধ করছিল তখন। কম্পিত কণ্ঠে বলল, আমিও সুখী, আমারও একটা বাচ্চা আছে। বয়স কত? 1.5 বছরে পড়েছে। খুব আদুরে, একদম পুতুলের মতো ছোট। লোকটা চুপ করে রইল। তিথি একটু দূরে গিয়ে দাঁড়ালো, রাস্তার দিকে চেয়ে রইল। কখন যে একটা রিকশা থামবে। লোকটা তার পাশে এসে দাঁড়িয়ে বলল, তোমার বর শুনেছি একজন র্যাব? তিথি সগর্বে বলল, হ্যাঁ, অনেক বড় অফিসার, ডেপুটি কমান্ডার। হায় আল্লাহ, এত কিছু কখন মনে রেখেছে সে? স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করলে বোধহয় বলতেও পারত না। তোমার বরের নাম আজদান শেখ? তিথি চমকে উঠল। তুমি কিভাবে চেনো? জিজ্ঞেস করতে যাবে তক্ষুনি মনে পড়ল প্রশাসনের লোক, তাই চিনতেই পারে। ওকে তো টিভিতে দেখায়, তাই বলল, হ্যাঁ আজদান শেখ। তুমি ওকে চেনো তাহলে? অবশ্য, চিনব না কেন? ওকে চেনে না এমন কেউ নেই বাংলাদেশে। আমি খুশি হয়েছি তুমি সুখে আছো শুনে। তিথির মন কেঁদে উঠল, কিন্তু মুখটা স্বাভাবিক। মন কেঁদে উঠে বলল, না না, আমি সুখী নেই বেঈমান, আমি একটুও সুখে নেই। কেন সুখী নেই আমি? তিথি বলল, তুমি কি ভেবেছ তুমি আমাকে ফেলে চলে গেলে আমার বিয়ে শাদী হবে না? আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে ফেলে যাইনি। জানি তোমার বাবা তোমাকে ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দিয়েছে। আমি কালো বেটি খাটো মেয়ে, তোমার কোনো দোষ নেই। আমি তোমার কোনো দোষ দিচ্ছি না, কারো কোনো দোষ নেই। সব ভালোই হয়েছে। তুমিও ভালো কাউকে পেয়েছো, আমিও। রায়হান বলল, হ্যাঁ তা ঠিক। এখানে একা এসেছ? মনে হচ্ছিল খুঁড়িয়ে হাঁটছ। তিথি বলল, ওই আঙ্গুলে একটু চোট পেয়েছিলাম। রায়হান বলল, তুমি আমার উপর রেগে নেই তো? তিথি সাথে সাথে বলল, না না, রেগে থাকবো কেন? কপালে যা ছিল তাই হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে। রায়হান বলল, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে এখন আমার উপর ক্ষেপে আছো। একটা রিকশা এসে থামলো তক্ষুনি। তিথি রিকশায় উঠতে যাবে তক্ষুনি থেমে গিয়ে বলল, আমি ক্ষেপে থাকলেও কি যায় আসে? শেষবারের মতো একটা কথা বলে যাই তোমাকে, কাউকে কথা দেওয়ার আগে তোমার মা বাবা, তোমার মামা চাচাদের কথা ভেবো। যা করতে পারবে না তার আশা কাউকে দেখিও না। তুমি আমার আশা ভঙ্গ করেছো, তাতে বেশি দিন কষ্ট ভোগ করতে হয়নি আমাকে, তেমন কিছুই হয়নি। কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছিলে, তাই এখন কাউকে সহজে বিশ্বাস করে উঠতে পারি না আমি। মিথ্যে স্বপ্ন দেখানো কত সহজ, তাই না? যদি হয় আমার মতো বোকা হাদা। তুমি ভালো থেকো, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই আর। রিকশায় উঠে পড়ল তিথি। তার কিছুক্ষণের মধ্যে অজর ধারে বৃষ্টি। সারা রাস্তা ভর সে ভেবে কুল পেল না কেন সে ভালো নেই। তাকে কেউ একজন ছেড়ে গিয়েছে, সে কালো বেটেখাটো, তাতে কি? তার তো সব আছে। ভিজে ভিজে বাড়ি ফিরতে দেখে মালিকা বেগম বকছেন তিথিকে। তিথি বোরকা খুলে ভেজা সালোয়ার কামিজ নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রইলেন আনমনে। মালিকা বেগম বললেন, কাপড় পাল্টা বলছি তিথি, জ্বর হলে আমি কিচ্ছু করতে পারবো না, একটা কানা করি নেই আমার কাছে। তিথি মায়ের দিকে ফিরে চাইল। মালিকা বেগম তার হাত থেকে বোরকাটা নেওয়ার সময় তিথি ওনার হাতটা ধরল। মালিকা বেগম বললেন, পায়ের আঙ্গুলের জন্য ডাক্তার ওষুধ দিছে? তিথি মাথা দুলিয়ে আবদার করে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো আম্মা। মালিকা বেগম হকচকিয়ে গেলেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরতে তিথি কেঁদে উঠে বলল, শুধু আমি ভালো নেই আম্মা, সবাই ভালো আছে। বেঈমানটা কত সুখে সংসার করছে বউ বাচ্চা নিয়ে, আর আমার কাছে আমার বাচ্চাটা অবধি নেই, কিচ্ছু নেই আমার, কেউ নেই। ডোডোর কান্না আজ একটুর জন্যও থামেনি। থামছে তো কিছুক্ষণ পরপর আবার কাচ্ছে। তাহেরা বেগম সহ নাকানি চুবানি খেয়েছেন তাকে সামলাতে গিয়ে। শায়লার হাতে কোনো কাজ ওঠেনি। তাহেরা বেগম না থাকলে দুপুরে সবাইকে না খেয়ে থাকতে হতো। ঘুমুচ্ছেও না। যতক্ষণ কোলে নিয়ে বাইরে হাঁটছে ততক্ষণ শান্ত। ঘরে প্রবেশ করা মাত্রই কান্না শুরু। আজদানের কাছে খবর পৌঁছানো হয়েছে, কিন্তু তার কাজের এত চাপ সে বাড়ি ফিরেছে প্রায় রাত 9:30টায়। তাদের একটা মেশিন চলছে এখন।
অস্ত্র পাচারকারীদের চক্রান্তের বিরুদ্ধে। চাইলেও ডোডোর কথা সে ভাবতে পারছে না। বাড়ি ফিরে দেখতে পেল ডোডো কাঁদছে, তাও মেঝেতে বসে। তাকে দেখা মাত্রই হামাগুড়ি দিয়ে ছুটে এলো। আজলান কোলে তুলে দুগালে আদর করতে ডোডো আরও চেঁচিয়ে কাঁদতে লাগলো। শায়লা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, সরি স্যার, আজ সারাদিন এভাবে কেঁদেছি। আমি একটু ওয়াশরুমে যাব তারও সুযোগ পাইনি। আন্টি কোথায়? রান্না শেষ করে উনি এসে নামাজ পড়ছেন। রান্নাবান্না আজ উনিই করেছেন। বাবু আজ এতটা জ্বালিয়েছে যে আমি রান্নার কাজে পুরোপুরি মনোযোগ দিতে পারিনি। আজলান বলল, তাই বলে মেঝেতে বসিয়ে রাখবেন? মেঝে ঠান্ডা সেটা আপনার মাথায় নেই? ওর ঠান্ডা লেগেছে এমনিতেই। শায়লা চোখ নামিয়ে রেখে বলল, সরি স্যার, সব সময় সরিতে কাজ হয় না, যান আপনি এখন। শায়লা বেরিয়ে গেল চুপচাপ। আজলান ডোডোকে আদর করলো, তারপর কাপড় চোপড় পাল্টে দিয়ে নতুন কাপড় পরালো। তার ছোট্ট গাড়িটাতে বসিয়ে দিয়ে বলল, বাবা গোসল করবে, কাঁদবে না, ঠিক আছে? ডোডো ড্যাব ড্যাব করে চেয়ে এল। আজলান ইউনিফর্ম চেঞ্জ করে ওয়াশরুমে ঢুকতেই ডোডো চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান দরজা খোলা রেখে বলল, বাবা আছে এখানে, কোথাও যাচ্ছি না আর। ডোডো তার 2 হাতের ছোট্ট ফিডারটা ধরে চুকচুক করে খেতে খেতে বলল, আম্মাম। আজলান তাকে দেখিয়ে দেখিয়ে গায়ে সাবান লাগালো। কথা বলতে বলতে গোসল সেরে নিল। তারপর গোসল সেরে ছেলেকে নিয়ে নিচে এসে খেতে বসতেই তাহেরা বেগম বললেন, এখন শান্ত হয়ে আছে, সারাদিন কেঁদেছে আজ, একটুও থামেনি। এতটুকুন বাচ্চাকে কি মা ছাড়া সহজে রাখা যায়? সারাক্ষণ ম্যামে করেই যাচ্ছে, মা চিনে ফেলেছেও। আজলান খেতে লাগলো, ডোডোকেও একটু একটু খাওয়ালো। খেতে খেতে ভাবলো, ডোডো আজ সবাইকে জ্বালিয়ে মেরেছে, তাই ওরাও নিশ্চয়ই একবার হলো ধমক টমক দিয়েছে। শায়লা মাছের বাটি নিয়ে টেবিলের উপর রাখতেই শব্দ হলো কিঞ্চিত, যদিও বাসন কোষণের শব্দ হওয়া বারণ। সেই শব্দ শুনে ডোডো চোখ তুলতে শায়লাকে দেখল। দেখা মাত্র সে হাওমাও করে কেঁদে উঠে আজলানকে ঝাপড়ে ধরে রাখল। শায়লা ভরকে গেল। আজ সকাল 10টার দিকে আম্মা ডেকে তার বুক খামচাচ্ছিল বাচ্চাটা। ভীষণ জোরে একটা ধমক দিয়েছিল সে। সেই থেকে কান্না শুরু করেছে, আর থামেনি। ভাগ্যিস তাহেরা বেগম দেখেনি। আজলান ভ্রুকুচকে একবার শায়লাকে একবার ডোডোকে দেখে নিল। শায়লা হাত বাড়িয়ে বলল, চল আমরা ঘুরে আসি। ডোডো হাত পা নেড়ে কাঁদতে লাগলো। আজলান কোনো মতে খেয়ে উঠে গেল, তাকে বুকে জড়িয়ে বলল, মা, মায়ের কাছে যাবে তুমি? ডোডো কান্না একটু থামিয়ে তার মুখে মুখে মা মা মা। আজলান তার ছোট্ট কপালে তার কপাল ঠেকিয়ে বলল, কি করব আমি? ডোডো হিচকি তুলে বলল, আম্মা। আজলান ঘরে চলে এলো। আয়জাকে ফোন করতে গিয়ে থেমে গেল। ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা রেকর্ড খুঁজে পেল সে। তিথি সেদিন ফোন করে ডোডোকে তার গলা শোনাচ্ছিল। সেই রেকর্ডটা ছেড়ে দিয়ে ডোডোকে বলল, তোমার মা এখানে, কথা বলো। তিথি ওর কানের কাছে ফোন রেখে হ্যালো হ্যালো করছে। এর আগে সে তা বুঝে হাত পা লাফিয়ে উঠে জোরে সোরে ডেকে বলল, আম্মা। আজলান অবাক চোখে চেয়ে রইল। রেকর্ডটা কান খাড়া করে শুনতে লাগলো। রেকর্ডে তিথির স্পষ্ট কণ্ঠস্বরটা শোনা যাচ্ছে, ডোডো, এই ডোডো কথা বল, তোর বাপ শুনছে, আব্বা ডাক। এই বোবা ছেলে, হাঁ করে চায়া থাকোস কেন? কথা বল। কথা বলতে বলছি ডোডো। ডোডো কান খাড়া করে চুপটি করে শুনে আছে। আজলান দৃশ্যটা অবিশ্বাস্য চোখে চেয়ে রইল। ডোডো ফোনটার সাথে কান লাগিয়ে তার উপর শুয়ে থাকলো। মুখে কি একটা যেন অস্পষ্ট সুরে বিড়বিড় করে গেল। তারপর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। আজলান তাকে বুকে টেনে নিল। একদম বুকের উপর তুলে নিয়ে জড়িয়ে ধরে আম্বিয়া বেগমের ফোনে কল দিল। রিসিভ করা মাত্রই আম্বিয়া বেগমের আহাজারি শুরু করে বলল, আমার গর্ধর অন্ধকার করে তোরা কই চলে গেলি বাপ? আমি কি এমন দোষ করছি যে এত বড় শাস্তি দিচ্ছস তোরা? এত বড় শাস্তি দিস না। আমার নাতিটারি কোথায় রাখছিস তুই? আজলান ক্ষীণ সুরে বলল, ও তোমার কাছে আর ফোন দিয়েছে মা?